ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্স উইথ এডুকেশন। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্লাস 12 এর 4th সেমিস্টারের ত্রিমাত্রিক দিকের সরলরেখা অর্থাৎ স্ট্রেট লাইন ইন 3D। তো এই টপিক সম্পর্কে তোমাদের যাদের প্রবলেম আছে তারা অবশ্যই ক্লাসটি মন দিয়ে দেখতে থাকো, তোমরা অবশ্যই উপকৃত হবে। তো চলো আজকে আমরা ত্রিমাত্রিক দিকের সরলরেখা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো চলো আমরা ফার্স্ট 3D তে স্ট্রেট লাইন অর্থাৎ ত্রিমাত্রিকের সরলরেখার আমরা ইকুয়েশনটা আমরা আগে জেনে নেব। ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে ত্রিমাত্রিক দেশের সরলরেখা। তো চলো আমরা শুরু করি। আমরা ফার্স্ট জেনে নেব স্ট্রেট লাইনের ইকুয়েশনটা। আমরা ফার্স্ট জেনে নেব স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে x minus x1 by a is equal to y minus y1 by b is equal to z minus z1 by c। এখানে x1 y1 z1 হচ্ছে স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্টের কোঅর্ডিনেট, আর a b c এগুলো হচ্ছে a b c হচ্ছে স্ট্রেট লাইনের দিক অনুপাত বা ডিরেকশন রেশিও। ঠিক আছে, অর্থাৎ এটা যদি একটা স্ট্রেট লাইন হয়, এর উপরে একটা পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, z1। এর উপরে একটা পয়েন্টের কোঅর্ডিনেট, এটা ধরলাম পয়েন্ট এ। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, z1। আর এই লাইনটা ধরলাম, এটা এই পয়েন্ট না দিয়ে লাইনটাকে আমরা এ বি দিয়ে ডিনোট করি, এটা এ বি, আর এটা একটা পয়েন্ট সি ধরলাম। তাহলে এবি স্ট্রেট লাইন ইকুয়েশন হবে x minus x1 by a is equal to y minus y1 by b is equal to z minus z1 by c, যেখানে x1 y1 z1 হচ্ছে ওই স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্টের কোঅর্ডিনেট, আর a, b, c হচ্ছে স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও। ঠিক আছে, এরপরে আমরা জানবো এই যে ইকুয়েশন লিখলাম, এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি এটা সিমেট্রিক ফর্মে লেখা, বা আমরা এটাকে বলবো কার্টেসীয় আকার। ঠিক আছে, এই ইকুয়েশনটা হচ্ছে কার্টেসীয় আকারের ইকুয়েশন। ঠিক আছে, এই স্ট্রেট লাইনে আবার ভেক্টর আকারে আমরা সমীকরণটাকে লিখতে পারবো। ভেক্টর আকারের সমীকরণটা কি হবে? ভেক্টর আকারের সমীকরণটা হবে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস ই বি ভেক্টর। আর ভেক্টর ইজ ইকুয়াল টু, অর্থাৎ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ভেক্টর আকারে হবে। আর ভেক্টর একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এটা ইজ ইকুয়াল টু আমরা বলছি এ ভেক্টর প্লাস টি ভেক্টর। এ ভেক্টর আর বি ভেক্টরটা কি? এখানে এ ভেক্টর হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান ভেক্টর, স্ট্রেট লাইনের উপরে একটা বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। ঠিক আছে, অর্থাৎ এ ভেক্টরটা হচ্ছে ওই স্ট্রেট লাইনের উপরে একটা নির্দিষ্ট পয়েন্টের পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। এবার আমরা এখানে দেখাবো যে স্ট্রেট লাইনের ইকুয়েশনকে কার্টেসীয় ফর্ম থেকে কি করে ভেক্টর ফর্মে নিয়ে আসা যায়, কার্টেসীয় আকার থেকে কিভাবে ভেক্টর আকারে নিয়ে আসা যায়, বা ভেক্টর আকার থেকে কিভাবে কার্টেসীয় আকারে নিয়ে আসা যায়। আমরা এখানে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন নিচ্ছি। সাপোজ আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন নিলাম, যে স্ট্রেট লাইনটা 2, 3, 4 বিন্দুগামী, আর যার ডিরেকশন রেশিও হচ্ছে 1, 2, 5। অর্থাৎ আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখব কার্টেসীয় আকারে, যে স্ট্রেট লাইনটা 2, 3, 4 বিন্দুগামী, অর্থাৎ ওই স্ট্রেট লাইনের উপরে একটা পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 2, 3, 4, আর যার ডিরেকশন রেশিও হচ্ছে 1, 2, 5 ডিরেকশন রেশিও। ঠিক আছে, ডিরেকশন রেশিওটা তোমরা এর আগেই পড়েছো, তোমরা একটা ভেক্টরের ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইন সম্পর্কে তোমরা জেনেছো। তো আমরা ডিরেকশন রেশিও বা ডিরেকশন কোসাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি না। ঠিক আছে, তো এটুকু জাস্ট বলবো, ডিরেকশন রেশিও হচ্ছে একটা ভেক্টর বা একটা স্ট্রেট লাইনের তোমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের দিকে কত পয়েন্ট বা কত ইউনিট করে যাচ্ছে। একটা নির্দিষ্ট দূরত্ব গেল, একটা লাইন সেগমেন্ট, স্ট্রেট লাইন একটা পার্ট লাইন সেগমেন্ট, নির্দিষ্ট দূরত্ব গেল, সেই দূরত্বের মধ্যে এক্স অ্যাক্সিসের দিকে কত ইউনিট গিয়েছে, ওয়াই অ্যাক্সিসের দিকে কত ইউনিট গিয়েছে, জেড অ্যাক্সিসের দিকে কত ইউনিট গিয়েছে, সেটাই হচ্ছে তার ডিরেকশন রেশিও। ঠিক আছে, তাহলে এখানে একটা স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্টের কোঅর্ডিনেট 2, 3, 4,
আর সেই স্ট্রেট লাইন ডিরেকশন রেশিও 1,2,5 হলে সেই লাইনের কার্তেশীয় আকার হবে, কার্তেশীয় ফর্ম হবে এমন x মাইনাস 2/1 is equal to y minus 3/2 is equal to z minus 4/5। এটা হবে স্ট্রেট লাইনের কার্তেশীয় আকার। ঠিক আছে, তো এই স্ট্রেট লাইন 2,3,4 বিন্দুগামী অর্থাৎ এ বিন্দুগামী আর ডিরেকশন রেশিও হচ্ছে 1,2,5। তাহলে এটা হচ্ছে কার্তেশীয় আকার। এই কার্তেশীয় আকার থেকে আমরা ভেক্টর আকারে কি করে নিয়ে যাবো? দেখো, আমরা ভেক্টর আকারে নিয়ে যাওয়ার জন্য আমরা এটা ইজ ইকুয়াল টু একটা টি ধরে নেবো, টি ধরবো। ঠিক আছে, টিটাকে আমরা সেভ করলাম যে এটা ইজ ইকুয়াল টু টি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারবো x ইজ ইকুয়াল টু 2 প্লাস p, y ইজ ইকুয়াল টু t প্লাস 2t, আর z ইজ ইকুয়াল টু 4 প্লাস 5t। ঠিক আছে, জাস্ট x মাইনাস 2/1 ইজ ইকুয়াল টু 3 করে দাও। তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে? t প্লাস 2 অর্থাৎ 2 প্লাস t, y ইজ ইকুয়াল টু কি হবে? 3 প্লাস 2t, z ইজ ইকুয়াল টু কি হবে? 4 প্লাস 5t। ঠিক আছে, x y z এর মানটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা কি করব? এরপরে আমরা এখান থেকে আমরা বলতে পারবো যে এই স্ট্রেট লাইনের ভেক্টর আকারটা কি হবে? ভেক্টর আকারটা হবে r ভেক্টর ইজ ইকুয়াল টু 2 প্লাস t i ক্যাপ প্লাস 3 প্লাস 2t j ক্যাপ প্লাস 4 প্লাস 5t কে। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর আকার স্ট্রেট লাইন। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এখান থেকে আমরা বলতে পারবো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ প্লাস t ইন্টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ঠিক আছে, অর্থাৎ আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি হয়েছিল? x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। আমরা এখানে x y z এর মানটা বার করে রেখে দিয়েছি। তাহলে x y z এর মানটা বসিয়ে দিয়ে আমরা এমন ইকুয়েশনটা পাবো। দেখো, এটা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ প্লাস t ইনটু i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে এটা a ভেক্টর প্লাস t ভেক্টর আকারে আমরা প্রকাশ করতে পারলাম। ঠিক আছে, তাহলে একটা ভেক্টরে কার্তেশীয় আকার থেকে আমরা ভেক্টর আকারে আমরা প্রকাশ করতে পারলাম। ঠিক আছে, এইভাবে আমাদের প্রকাশ করতে হবে। এরপরে সেম আমরা এই ভেক্টরটাকে যেটা আমরা এই ইকুয়েশনটাকে যেটা আমরা ভেক্টর ইকুয়েশন লিখেছি a ভেক্টর প্লাস tb ভেক্টর আকারে, এটাকে আমরা এখান থেকে আমরা কার্তেশীয় আকারে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, কার্তেশীয় আকারে আমরা এইভাবে নিয়ে যেতে পারবো। এই যে প্রসেসটা যদি আমরা করি, তাহলে এখান থেকে এই ভেক্টরটা যদি দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমরা এখানে নিয়ে আসতে পারবো, অর্থাৎ ভেক্টর আকার থেকে কার্তেশীয় আকারে নিয়ে আসতে পারবো। কিভাবে? এই যে এরকম আকার দেওয়া থাকবে, এটাকে আমরা এইভাবে লিখবো 2 প্লাস টি আই ক্যাপ প্লাস 3 প্লাস 2 টি জে ক্যাপ প্লাস 4 প্লাস 5 টি কে ক্যাপ, এইভাবে লিখলাম। এবার এখান থেকে আমরা কি করব? x এর মানটা 2 প্লাস টি, y এর মানটা 3 প্লাস 2 টি, z এর মানটা 4 প্লাস 5 টি। এখান থেকে t এর মানটা পাবো। t এর মান কি হবে? এখান থেকে x মাইনাস 2, এখান থেকে t এর মানটা হবে y মাইনাস 3/2, এখান থেকে t এর মানটা হবে z মাইনাস 4/5। ঠিক আছে, তাহলে t গুলো প্রত্যেকটি ক্ষেত্রে t এর মান আমরা বার করেছি। এবার t এর ভ্যালুগুলো আমরা ইকুয়াল করে দিলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব, যেটা হচ্ছে স্ট্রেট লাইনের কার্তেশীয় ফর্মের ইকুয়েশন। ঠিক আছে, তাহলে আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন ভেক্টর ফর্ম থেকে কার্তেশীয় ফর্মে নিয়ে যেতে পারবো এবং কার্তেশীয় ফর্ম থেকে ভেক্টর ফর্মে নিয়ে আসতে পারবো। বোঝা গেল? চলো, তোমাদের জন্য এবার একটা প্রবলেম নিয়ে আসি, যাতে তোমাদের টপিকটা সম্পর্কে বুঝতে আরো সুবিধা হয় এবং টপিকটা তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যায়। অর্থাৎ যেটুকু আমরা পড়লাম যে একটা স্ট্রেট লাইনের কার্তেশীয় আকার বা সিমেট্রিক ফর্ম বা প্রতিসম আকার এবং ভেক্টর আকার, এই নিয়ে আমি তোমাদের সামনে যেটুকু কথা বললাম এবং যে ফর্মগুলো তোমাদেরকে দেখালাম, সিমেট্রিক ফর্ম বা কার্তেশীয় আকার এবং ভেক্টর আকার তোমাদের দেখালাম এবং একটা থেকে আরেকটাতে কনভার্ট করা শেখালাম তোমাদেরকে, সেই রিলেটেড একটা অঙ্ক বা প্রবলেম তোমাদের সামনে নিয়ে আসলাম। ঠিক আছে, তো দেখো প্রবলেমটা কি বলেছে, কোন সরলরেখার কার্তেশীয় সমীকরণ বলে দেওয়া আছে। কার্তেশীয় সমীকরণ বলে দিয়ে সরলরেখাটি যে নির্দিষ্ট বিন্দুগামী তা নির্ণয় করো ও দিক অনুপাত নির্ণয় করো, অর্থাৎ ডিরেকশন রেশিও আর ভেক্টর আকারে প্রকাশ করতে বলছে। সরলরেখার সমীকরণ হচ্ছে 3x + 1 = 6y - 2 = 1 - z। এটাকে আমরা কিভাবে আমরা এই সরলরেখার যে ইকুয়েশনটা দেওয়া আছে, এটাকে আমরা
আমরা যে ফর্মে সরলরেখার ইকুয়েশন লিখেছি সেই ফর্মে নিয়ে আসবো, অর্থাৎ x মাইনাস x1 বাই a ইজ ইকুয়াল টু y মাইনাস y1 বাই b ইজ ইকুয়াল টু z মাইনাস z1 বাই c, এই ফর্মে আমরা নিয়ে আসবো। তাহলে আমরা সরলরেখার সমীকরণটা লিখি কার্তেশীয় আকারে। সরলরেখার সমীকরণটা হচ্ছে 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 6y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস z। দেখো এটাকে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করে দিই, 3x প্লাস 1 বাই 6 ইজ ইকুয়াল টু 6y মাইনাস 2 বাই 6 ইজ ইকুয়াল টু 1 মাইনাস z বাই 6। 6 দিয়ে ডিভাইড করে দিলে আমরা এটা পাবো, ঠিক আছে। এরপর আমরা কি করব, এরপরে আমরা এটাকে লিখবো 3x প্লাস 1 বাই 3 বাই 2, অর্থাৎ 6টাকে আমরা ভেঙে লিখলাম, 6টাকে আমরা 3x প্লাস 1 বাই 3 বাই 2 লিখলাম, তাহলে 3x প্লাস 1 বাই 6 হয়ে গেল। আমরা কেন লিখছি তোমরা একটু পরে বুঝতে পারবে। এটাকে আমরা লিখবো 6y বাই 2 বাই 6 আছে, এটাকে আমরা এইভাবে লিখে দেবো 6y সরি মাইনাস 2 বাই 6 আছে, এইভাবে লিখে দেবো ইকুয়াল টু 1 মাইনাস z বাই 6। তাহলে আমরা এখানে কি করলাম, বাই 6 ছিল এটাকে 3x প্লাস 1 বাই 3 বাই 2 করি জাস্ট, ঠিক আছে, এটাই করলাম। এখান থেকে আমরা কি বলতে পারবো, এখান থেকে আমরা বলতে পারবো, এদিকে লিখছি আমি 3x প্লাস 1 বাই 3 বাই 2, তাহলে 3x প্লাস 1 কে 3 দিয়ে ভাগ করলে আমরা এটা পাবো কিনা দেখো তো, আমরা পাবো 3x কে 3 দিয়ে ভাগ করলে আমরা x পাবো প্লাস 1 বাই 3 পাবো, তাহলে আমরা এটা পাবো x প্লাস 1 বাই 3 বাই 2। দেখো তো এইটা থেকে আমরা এটা লিখতে পারবো কিনা, 3 দিয়ে ভাগ করলে আমরা x প্লাস 1 বাই 3 বাই 2 আমরা পাবো, নিচে বাই 2 ছিল বাই 2 ইজ ইকুয়াল টু, এটাকে পাবো কি আমরা 6 দিয়ে যদি ডিভাইড করি তাহলে y মাইনাস 1 বাই 3, এটা যদি 6 দিয়ে ডিভাইড করি 6y মাইনাস 2 কে, তাহলে y মাইনাস 1 বাই 3, y মাইনাস 1 বাই 3, নিচে কিছু নেই মানে নিচে 1 আছে, y মাইনাস 1 বাই 3 বাই 1। আর এটাকে আমরা লিখতে পারবো z মাইনাস 1 মাইনাস z আছে, আমরা এটাকে লিখতে পারবো z মাইনাস 1 বাই মাইনাস 6, z মাইনাস 1 বাই মাইনাস 6, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এইভাবে আমরা লিখতে পারবো, ঠিক আছে। জাস্ট আমরা কি করলাম 3x প্লাস 1 বাই 3টাকে আমরা x প্লাস 1 বাই 3 করলাম, নিচে বাই 2 ছিল বাই 2 ইজ ইকুয়াল টু, এটাকে 6 দিয়ে ডিভাইড করলে y মাইনাস 1 বাই 3 হবে, y মাইনাস 1 বাই 3 নিচে কিছু নেই মানে বাই 1 আছে ইজ ইকুয়াল টু 1 মাইনাস z টাকে আমরা মানে সাইন চেঞ্জ করে দিলাম, z মাইনাস 1 করে দিলাম, নিচে 6 এর সাইন চেঞ্জ করে দিলাম মাইনাস 6 করলাম। তাহলে দেখো তো এবারে দেখো তো x মাইনাস x1 বাই a ইজ ইকুয়াল টু y মাইনাস y1 বাই b ইজ ইকুয়াল টু z মাইনাস z1 বাই c আকারে এসেছে কিনা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এখান থেকে আমরা বলতে পারবো আমরা যে সরলরেখাটি এটা x মাইনাস x1 অ্যাকচুয়ালি এটা প্লাস হয়ে গেছে, তাহলে আমরা মাইনাস অফ মাইনাস করতে পারবো x মাইনাস মাইনাস 1 বাই 3, x মাইনাস মাইনাস 1 বাই 3 এই আকারে লিখতে পারবো আমরা, y মাইনাস 1 বাই 3 এটা মাইনাস আকারে লেখা আছে, এখানে z মাইনাস 1 এটা মাইনাসই আছে মাঝখানে, তাহলে প্লাস 1 বাই 3 এই জায়গাটা আমরা মাইনাস অফ মাইনাস 1 বাই 3 করবো। তাহলে আমরা পেয়ে গেলাম যে সরলরেখাটি কোন বিন্দুগামী সেটা পেয়ে গেলাম, কোন বিন্দুগামী মাইনাস 1 বাই 3 1 বাই 3 1 বিন্দুগামী, ঠিক আছে। সরলরেখাটি এই বিন্দুগামী। আর সরলরেখার ডিরেকশন রেশিও কি হবে, দিক অনুপাত হবে 2 1 আর -6, ডিরেকশন রেশিও হবে 2 1 আর -6। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে আমরা এই ফর্মে লিখলাম, এই ফর্মে আনলাম, এই ফর্মে আনার পর আমরা বলতে পারলাম যে সরলরেখাটি এই বিন্দুগামী এবং ডিরেকশন রেশিও হলো এটা, ঠিক আছে। এবারে বলেছে সরলরেখার ভেক্টর আকারে প্রকাশ করা। ভেক্টর আকারে প্রকাশ আমরা কিভাবে করব, ভেক্টর আকারে প্রকাশ, দেখো ভেক্টর আকারে আমরা প্রকাশ করছি, আমরা এটা একটু মুছে নিই। ভেক্টর আকারে নিয়ে আসার জন্য আমরা কি করব, এটা ইজ ইকুয়াল টু কি ধরে নেব, ভেক্টর আকারে নিয়ে আসার জন্য এটা ইজ ইকুয়াল টু অর্থাৎ x প্লাস 1 বাই 3 বাই 2 ইজ ইকুয়াল টু y মাইনাস 1 বাই 3 বাই 1 ইজ ইকুয়াল টু z মাইনাস 1 বাই মাইনাস 6 ইজ ইকুয়াল টু t ধরে নেব। তাহলে t ধরলে কি হবে, t ধরলে হবে x ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই 3 প্লাস 2t, মাইনাস 1 বাই 3 প্লাস 2t। y ইজ ইকুয়াল টু কি হবে, y ইজ ইকুয়াল টু 1 বাই 3 প্লাস t। z ইজ ইকুয়াল টু কি হবে, z ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস 6t।
তাহলে আগের মতোই আমরা এক্স ওয়াই জেড এর মানটা পেয়ে গেলাম। এবারে সরলরেখার ভেক্টর আকার কি হবে? ভেক্টর আকার হবে ভেক্টর আকার হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, অর্থাৎ এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা তারপরে কে ক্যাপ। ঠিক আছে, তাহলে ভেক্টর আকার হবে এমন, ভেক্টর আকার হবে -1/3 i ক্যাপ প্লাস 1/3 j ক্যাপ প্লাস k ক্যাপ, অর্থাৎ i ক্যাপ গুলো মানে -1/3 এর পরে প্লাস 2t এর পরে i ক্যাপ ছিল, অর্থাৎ -1/3 i ক্যাপ হবে। এখান থেকে 1/3 প্লাস t, তারপরে j ক্যাপ ছিল, তাহলে 1/3 j ক্যাপ এখান থেকে নিলাম। এখান থেকে 1 - 60 পরে k ক্যাপ, তাহলে এখান থেকে k ক্যাপটা নিলাম। ঠিক আছে, এরপরে t কমন যাবে, এটা প্লাস t ইনটু 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। ঠিক আছে, তাহলে এটা হলো ভেক্টর আকার। ভেক্টর আকার কি হলো? a ভেক্টর প্লাস tb ভেক্টর। ঠিক আছে, এটা হলো এই সরলরেখার ভেক্টর আকার। ঠিক আছে, এটা ছিল কার্টেসীয় আকার বা সিমেট্রিক ফর্মে ছিল বা প্রতিসম আকারে ছিল, তার ভেক্টর আকার হলো এটা। ঠিক আছে, তাহলে আমরা এই সরলরেখার আমরা ডিরেকশন রেশিও পেলাম এবং এই সরলরেখাটা কোন বিন্দুগামী সেটা পেলাম, আর এর ভেক্টর আকারটাও পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা তোমার জন্য ফার্স্ট প্রবলেম, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো তোমাদের জন্য নেক্সট প্রবলেম আমরা ফেস করি। দেখো তোমাদের জন্য নেক্সট যে অঙ্কটা নিয়ে চলে এসেছি, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন, প্রশ্ন মান 4, সেখানকার 6 দিকের অঙ্ক আছে, যেটা সিবিএসই 2010 সালেও এসছে পরীক্ষায়, বোর্ড এক্সামে। সেটা হচ্ছে যে x + 2y3 = y + 1/2 = z - 3/2, অর্থাৎ এটা একটা সরলরেখার সমীকরণ। এই সরলরেখার উপরে স্থিত যে বিন্দুগুলি p বিন্দু, যার কোঅর্ডিনেট হচ্ছে 1, 3, 3 বিন্দু থেকে 5 একক দূরত্বে অবস্থিত, সেগুলি নির্ণয় করো। অর্থাৎ একটা সরলরেখা, সাপোজ এটা একটা সরলরেখা AB, একটা সরলরেখা। এই সরলরেখার উপরে কোন বিন্দুগুলি, একটা বিন্দু ধরো সরলরেখার বাইরে একটা বিন্দু P, যার কোঅর্ডিনেট হচ্ছে 1, 3, 3, যার কোঅর্ডিনেট সরলরেখার বাইরে একটা বিন্দু, সেই বিন্দু থেকে সরলরেখার উপরে কোন বিন্দুগুলির দূরত্ব 5 একক। সরলরেখার উপরে কোন বিন্দুগুলির বলেছে, এখানে একটি বিন্দু হতে পারতো, যদি লম্ব দূরত্ব হতো মিনিমাম ডিস্টেন্স, তাহলে সেটা একটি বিন্দুই হতো। কিন্তু এখানে দেখো 5 একক দূরত্ব ধরে এখানে একটা বিন্দু আছে সরলরেখার উপরে, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে দূরত্ব ধরো 5 ইউনিট, আবার এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 5 ইউনিট। এটা ধরো সি, এটা ডি। তাহলে এখানে দেখো ধরো ডি বিন্দুর দূরত্ব পি বিন্দু থেকে 5 ইউনিট, আবার ডি বিন্দুর দূরত্ব পি বিন্দু থেকে সি বিন্দু থেকে 5 ইউনিট। তাহলে এখানে বিন্দুগুলি অর্থাৎ দুটো বিন্দু এখানে পাওয়া যেতে পারে। ঠিক আছে, দুটো বিন্দু যদি মিনিমাম ডিস্টেন্স হয়, লম্ব দূরত্ব হয়, ভার্টিক্যাল ডিস্টেন্স, তাহলে আমরা সেক্ষেত্রে একটি বিন্দুই পাবো সরলরেখার উপরে। কিন্তু এখানে বিন্দুগুলি বলেছে, বিন্দুগুলিও হতে পারে, অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্সটা যায়, এখান থেকে এই ডিস্টেন্সটা তাই। ঠিক আছে, ছবিতে আমরা যেটা বুঝতে পারছি। তাহলে দেখুন দুটো বিন্দু থাকতে পারে, যাদের থেকে পি বিন্দুর দূরত্ব, যে বিন্দুগুলি থেকে পি বিন্দুর দূরত্ব 5 ইউনিট হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে সেটা বার করব। তাহলে দেখো এখানে সরলরেখার ইকুয়েশনটা আমি এখানে আরেকবার লিখি। সরলরেখার ইকুয়েশনটা কি আছে? x + 2/3 = y + 1/2 = z - 3/, এটা = আমরা t সে করি, কি হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, সরলরেখার উপরে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা এখান থেকে বার করতে পারবো। সরলরেখার উপরে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ x, y আর z এর মান যদি আমি বার করতে পারি, তাহলে সেটাই হচ্ছে সরলরেখার উপরে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে x এর মান কি হবে? x এর মান হবে -2 + 3t, y এর মান হবে -1 + 2t, আর z এর মান হবে 3 + 2t। তাহলে x এর মান, y এর মান, z এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে -2 + 3t, -1 + 2t, 3 + 2t। ঠিক আছে, এগুলো হচ্ছে x, y, z এর মান। তাহলে সরলরেখার উপরে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, যে কোনো বিন্দুর কোঅর্ডিনেট আমরা বলতে পারবো যে -2 + 3t, -1 + 2t, 3 + 2t। তাহলে আমরা বিন্দু দূরত্ব আমরা কি ব্যবহার করবো? আমরা দূরত্বের ফর্মুলা জানি যে √(x2 - x1) + y2 - y1) + z2 - z1 ত্রিমাত্রিক দেশে, সরলরেখাতে ত্রিমাত্রিক দেশে অর্থাৎ 3D তে
distance between 2 point root over x2 minus x1 তার হোল স্কয়ার প্লাস y2 minus y1 তার হোল স্কয়ার প্লাস z2 minus z1 তার হোল স্কয়ার। ঠিক আছে, যেখানে x1 y1 z1 একটি বিন্দুর কোঅর্ডিনেট আর একটি বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে x2, y2, z2। ঠিক আছে, তাহলে আমরা এখানে ডিসটেন্সটা আমরা কি পাবো, d is equal to পাবো দুটো বিন্দুর স্থানাঙ্ক কি, একটা বিন্দুর স্থানাঙ্ক এই যে p বিন্দু, এর স্থানাঙ্ক কি 1, 3, 3, আর একটা বিন্দুর স্থানাঙ্ক কি -2 + 3t, -1 + 2t, 3 + 2t। তাহলে এখানে ডিসটেন্সটা হবে √(-2 + 3t - 1 তার হোল স্কয়ার প্লাস -1 + 2t -3 তার হোল স্কয়ার প্লাস এটা -3 তার হোল স্কয়ার, অর্থাৎ 3 + 2t -3 তার হোল স্কয়ার। এটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। কোন দুটি বিন্দুর মধ্যে? p বিন্দু আর সরলরেখার উপরে যে বিন্দু থেকে p বিন্দুর দূরত্ব 5 একক তাদের মধ্যে দূরত্ব। ঠিক আছে, সরলরেখার উপরে যে বিন্দু থেকে p বিন্দুর দূরত্ব 5 একক তাদের দূরত্ব হচ্ছে এমন। তাহলে এটা ইজ ইকুয়াল টু 5 বলতে পারবো, এই দূরত্বটা ইজ ইকুয়াল টু 5 ইউনিট বলতে পারবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি সিম্পলিফিকেশন করি, তাহলে আমরা উপরের পার্টটা একটু মুছে দিই। উপরের পার্টটা মুছে দিয়ে আমরা পাবো √() কি হবে 3t - 3 তার হোল স্কয়ার প্লাস 2t - 4 তার হোল স্কয়ার প্লাস 2t তার হোল স্কয়ার। ঠিক আছে, 3 - 3 এটা কেটে যাবে, তাহলে 2t তার হোল স্কয়ার। এটা ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, এটা ইজ ইকুয়াল টু আমরা পাবো, বলো না, একেবারে লিখে দিচ্ছি আমি, একেবারে লিখলে হবে এখান থেকে 9t², এখান থেকে 4t², 13t², এখান থেকে 4t², তাহলে 17t²। ঠিক আছে, -18t, এখান থেকে -16t, -34t, তাহলে -34t প্লাস এখান থেকে 9, এখান থেকে 16, 25 প্লাস 25। ঠিক আছে, তাহলে 17t² - 34t প্লাস 25। ঠিক আছে, এই ডিসটেন্সটা আমরা পেলাম। এরপর আমরা কি করব, এরপরে আমরা যেটা করব সেটা হলো এই ডিসটেন্সটাই তো 5 ইউনিট বলে দেওয়া আছে, এই ডিসটেন্সটাই 5 ইউনিট বলে দেওয়া আছে। তাহলে আমরা এটা ইজ ইকুয়াল টু 5 করে দেবো। তাহলে এটা ইজ ইকুয়াল টু 5 করলে কি হবে, এটা ইজ ইকুয়াল টু 5 করলে আমরা কি পাবো 17t² - 34t প্লাস 25 ইজ ইকুয়াল টু 25 ইজ ইকুয়াল টু 25। কারণ এটা ইজ ইকুয়াল টু 5, তাহলে দুই দিকে স্কয়ার করে দিলে কি হবে, এই √(-) উঠে যাবে আর ওইদিকে 5 স্কয়ার 25 হয়ে যাবে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 25 হয়ে যাবে। তাহলে 25 কেটে যাবে, এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো 17t যদি আমি কমন নিই, তাহলে t - 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো t ইজ ইকুয়াল টু 0, 2, অর্থাৎ t এর মান হচ্ছে 0 একটা হবে আর t এর মান 2 একটা হবে। ঠিক আছে, তাহলে t এর দুটো মান পেলাম আমরা, t এর দুটো মানের জন্য তাহলে আমরা তাহলে দুটো বিন্দু পাবো, এই স্ট্রেট লাইনের উপরে আমরা দুটো পয়েন্ট পাবো যাদের থেকে p বিন্দু দূরত্ব 5 ইউনিট। তাহলে t এর মান যদি 0 হয়, t এর মান 0 হলে আমরা এখানে কি করব, আমরা এই পিকচারটা মুছে দিচ্ছি। তাহলে t এর মান 0 হলে আমরা পয়েন্টের স্থানাঙ্ক কি পেয়েছিলাম, মনে আছে পয়েন্টের স্থানাঙ্ক কিভাবে আমরা লিখেছিলাম, পয়েন্টের স্থানাঙ্ক লিখেছিলাম -2 প্লাস 3t -1 প্লাস 2t, আর এখান থেকে লিখেছিলাম 3 প্লাস 2t। তাহলে t এর মান 0 এর জন্য t is equal to 0 এর জন্য পয়েন্টটা কি হয়ে যাবে, পয়েন্টটা হয়ে যাবে -2 -1 3। তাহলে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট কি হবে, আর একটা পয়েন্ট হবে t is equal to 2 এর জন্য একটা পয়েন্ট পাবো, সেই পয়েন্টটা কি হবে, সেই পয়েন্ট হবে t is equal to 2 এর জন্য কত হবে 4,
3, 7. 3 into 2 6 minus 2 plus 6 4 এখানে 2 বসালে minus 1 plus 4 3 এখানে 2 বসালে 3 plus 4 7 ঠিক আছে তাহলে এই দুটো পয়েন্ট আমরা পেলাম যাদের থেকে পি বিন্দুর ডিসটেন্স হলো 5 ইউনিট তাহলে রিকোয়ার্ড 2 পয়েন্টস কি হবে রিকোয়ার্ড 2 পয়েন্টস এর কোঅর্ডিনেট কি হবে কোঅর্ডিনেট হবে একটা কোঅর্ডিনেট হবে -2, -1, 3 আর একটা কোঅর্ডিনেট হবে 4, 3, 7 ঠিক আছে তাহলে এই দুটো পয়েন্ট থেকে পি বিন্দুর দূরত্ব 5 ইউনিট ক্লিয়ার চলো তোমাদের জন্য নেক্সট অঙ্ক দেখো নেক্সট প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি আমি নেক্সট প্রবলেম এখানে দুটো সরলরেখা সমীকরণ দেওয়া আছে ভেক্টর আকারে এটা একটা সরলরেখা সমীকরণ ভেক্টর আকারে আর এটা একটা সরলরেখা সমীকরণ ভেক্টর আকারে ঠিক আছে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে তার আগে আমরা বলে দিই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নিয়ে একটা ফর্মুলা আছে বা দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নিয়ে আমি এখনো কোনো কথা বলিনি তোমাদের সামনে এই ক্লাসে তো আমরা একটু সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ নির্ণয়ের একটু ফর্মুলা বা ওই সম্পর্কে আমরা একটু ডিসকাশন করি তোমাদের সামনে ঠিক আছে সরলরেখা বা দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ আমরা কিভাবে নির্ণয় করব ধরো সাপোজ কোন একটা সরলরেখার দিক অনুপাত ধরো E1 B1 আর C1 ডিরেকশন রেশিও ফার্স্ট স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও 1 dr অর্থাৎ ফার্স্ট স্ট্রেট লাইন ডিরেকশন রেশিও হচ্ছে A1 B1 C1 আর একটা স্ট্রেট লাইন সেকেন্ড স্ট্রেট লাইন 2 dr সেকেন্ড স্ট্রেট লাইন ডিরেকশন রেশিও হচ্ছে A2, B2, C2 ঠিক আছে তাহলে দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও যদি আমরা পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমরা তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় আমরা করতে পারবো তাদের মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করতে পারবো সেক্ষেত্রে যদি তাদের মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে আমরা বলতে পারবো যে cos theta is equal to A1 A2 plus B1 B2 plus C1 C2 by root over A1 square plus B1 square plus C1 square into root over A2 square plus B2 square plus C2 square ঠিক আছে তাহলে দুটো সরলরেখা যদি আমরা ডিরেকশন রেশিও জেনে যাই তাহলে তাদের মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করতে পারবো যদি মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে cos থিটার সমান আমরা বলতে পারবো A1 A2 plus B1 B2 plus C1 C2 by root over A1 square plus B1 square plus C1 square into root over A2 square plus B2 square plus C2 square ঠিক আছে এটা হবে তাদের মধ্যবর্তী কোণের কোসাইন ফাংশনের মানটা ঠিক আছে সেখান থেকে আমরা থিটার মানটা বা তাদের মধ্যবর্তী কোণের মানটা আমরা পেয়ে যাব বোঝা গেল তাহলে আমাদের ফার্স্ট কি দরকার আমাদের এই দুটো সরলরেখার সমীকরণ যে ভেক্টর আকার আছে তাদের ভেক্টর আকারটাকে সিমেট্রিক ফর্মে বা প্রতিসম আকারে নিয়ে আসা কার্তেশীয় আকারে নিয়ে আসা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এই যে সরলরেখার সমীকরণটা আছে প্রথম সরলরেখার সমীকরণটা যেটা আছে সেটাকে যদি আমরা ভেক্টর আকারে নিয়ে আসি কার্তেশীয় আকারে নিয়ে আসি তাহলে আমরা পাবো এমন x minus 3 by 1 is equal to y minus 1 by 1 is equal to z plus 4 by 1 তোমরা নিয়ে আসবে আমি তোমাদের কার্তেশীয় আকার থেকে ভেক্টর আকারে নিয়ে আসা ভেক্টর আকার থেকে কার্তেশীয় আকারে বা প্রতিসম আকারে নিয়ে আসা আমি তোমাদের শিখিয়েছি তোমরা এই সরলরেখার ভেক্টর আকার থেকে সিমেট্রিক বা প্রতিসম আকারে নিয়ে আসবে ঠিক আছে তাহলে তোমরা এমনটা পাবে ঠিক আছে শর্টকাট ফর্মুলা হচ্ছে কি x minus a3 by a1 i ক্যাপের t এর সঙ্গে যে b ভেক্টরটা আছে তার i ক্যাপের সহগ 1 তাহলে এই i ক্যাপের সঙ্গে যে 1 টা সহগ আছে গুণাকার আছে সেই 1 টা এইখানে নিচে চলে আসবে অর্থাৎ x minus 3 by 1 is equal to y minus 1 by a1 is equal to z minus of minus 4 মানে z plus 4 by a1 ঠিক আছে অর্থাৎ এখান থেকে একটা নিতে হবে সেটা মাইনাস আকারে লেখা হবে আর এখান থেকে একটা নিতে হবে সেম জায়গা থেকে নিতে হবে সেটা ডিভাইডেড বাই আকারে নিতে হবে এখানে i ক্যাপের সহগ 3 তাহলে x minus 3 এখানে i ক্যাপের সহগ 1 তাহলে by 1 is equal to y এখানে j ক্যাপের সহগ 1 তাহলে y minus 1 by এখানে j ক্যাপের সহগ 1 তাহলে by 1 is equal to z minus এখানে k ক্যাপের সহগ -4 তাহলে z minus 4 তাহলে z plus 4 এখানে k ক্যাপের সহগ 1 তাহলে by ঠিক আছে এইভাবে আমরা
ভেক্টর আকার থেকে প্রতিসম আকারে বা কার্তেশীয় আকারে নিয়ে আসতে পারি। একই রকম ভাবে এই যে সরলরেখার সমীকরণ ভেক্টর আকারে দেওয়া আছে, এই সরলরেখার সমীকরণকে আমরা সিমেট্রিক ফর্মে বা প্রতিসম ফর্মে আমরা লিখতে পারি। কিভাবে লিখতে পারি? একই রকম ভাবে x - 5/3 is equal to y plus 1/2 is equal to z minus 0। এখানে কে ক্যাপের সহগ নেই, কে ক্যাপটা নেই, তাহলে কে ক্যাপের সহগ 0, তাহলে z minus 0/4। ঠিক আছে, এই হলো সরলরেখা দুটির প্রতিসম আকারে সমীকরণ। ঠিক আছে, কার্তেশীয় আকারে সমীকরণ। তাহলে এবার সহজে আমরা তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে কি হবে? cos θ is equal to এটা কি হবে? 1 into 3 plus 1 into 2 1 into 3 plus 1 into 2 plus 1 into 4 by root over 1 square plus 1 square plus 1 square মানে root 3 into root over 3 square plus 2 square plus 4 square মানে কত হবে? root 29। 9 4 13 13 আর 16 29। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এখান থেকে আমরা বলতে পারবো cos θ is equal to কত হবে? 9 by root 3 into root 29 কত হবে? root 87 root over 87। ঠিক আছে, তাহলে cos θ is equal to 9 by root over 87। তাহলে θ is equal to কি হবে? এখান থেকে আমরা বলতে পারবো, এখানে লিখছি θ is equal to cos inverse 9 by 87। ঠিক আছে, তাহলে cos inverse 9 by root 87 এটা হচ্ছে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আরো কাটতে পারি। এটাকে root 29 করতে পারি, উপরে 3 root 3 করতে পারি। ঠিক আছে, কাটাকুটি করে 3 root 3 উপরে আর নিচে root 29 করতে পারি। তো সেটা আমাদের করার দরকার নেই, আমরা এইভাবে লিখে দেবো cos inverse 9 by root 87। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দুটো সরলরেখার মধ্যবর্তী। চলো তোমাদের জন্য নেক্সট প্রবলেম। এটা বুঝতে পারছো? দেখো খুব সহজ একটা প্রবলেম ছিল, জাস্ট এই কনসেপ্টটা জানলে আর এদের ভেক্টর সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে নিয়ে আসা, কার্তেশীয় আকারে নিয়ে আসতে পারলেই আমরা দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বার করতে পারবো। দেখো নেক্সট একটা টাইপের প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করবে কিনা দেখাতে বলেছে। অর্থাৎ এখানে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করবে সেটা দেখাতে বলেছে, আর তাদের ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাদের ছেদ বিন্দুটা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ ছেদ বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে 3D তে দুটো ইকুয়েশন, 2D তে দুটো ইকুয়েশন অবভিয়াসলি পরস্পরকে ইন্টারসেক্ট করবে অথবা প্যারালাল হবে, হয় সমান্তরাল হবে নাহলে পরস্পরকে ইন্টারসেক্ট করবে। কিন্তু 3D তে দুটো স্ট্রেট লাইন পরস্পরকে ইন্টারসেক্ট করতে পারে, প্যারালাল হতে পারে অথবা ইন্টারসেক্ট নাও করতে পারে। তিনটে পসিবিলিটি আছে। সমান্তরাল হতে পারে, সমান্তরাল না হলে যে ইন্টারসেক্ট করবে এমনটা না, সমান্তরাল না হলে ইন্টারসেক্ট করতেও পারে নাও করতে পারে। যদি সেই দুটো স্ট্রেট লাইন তারা একই প্লেনে থাকে তাহলে তারা পরস্পরকে ইন্টারসেক্ট করবে অথবা প্যারালাল হবে। ঠিক আছে, যদি একই প্লেনে থাকে। তো এটা তোমাদের একটু নিজেদেরকে ভাবতে বলছি, আমি যে কথাগুলো বললাম সেটা তোমরা নিজেরা একটু কল্পনা করো বা ভেবো, তাহলে তোমরা অবশ্যই কথার বাস্তবতা খুঁজে পাবে এবং তোমরা বুঝতে পারবে। তাহলে চলো, এখানে দুটো সরলরেখা পরস্পরকে ইন্টারসেক্ট করতেও পারে নাও করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দেখাতে বলেছে যে ইন্টারসেক্ট করে সেটা দেখাতে বলেছে, অর্থাৎ ছেদ করে, আর ইন্টারসেক্টিং পয়েন্ট আর ছেদ অর্থাৎ ছেদ বিন্দুটা নির্ণয় করতে বলেছে। তাহলে এই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করবো সেটা তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, যেভাবে আমরা সলভ করবো যে প্রসেসে, সেটা হচ্ছে দেখো প্রথমে আমরা এই সরলরেখা প্রথম যে সরলরেখা আছে সেটা আমরা ফার্স্ট লিখি x plus 1/3 is equal to y plus 3/5 is equal to z plus 5/7। এটা is equal to আমরা t ধরছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো x is equal to -1 plus 3t, y is equal to
-3 প্লাস 5t, আর z ইজ ইকুয়াল টু -5 প্লাস 70, -5 প্লাস 70। ঠিক আছে, আবার দ্বিতীয় সমীকরণ থেকে আমরা কি পাবো? দ্বিতীয় সমীকরণ থেকে আমরা পাবো, যদি এটা ইজ ইকুয়াল টু কে ধরি, আমি লিখছি না, এটা এই সমীকরণটা আরেকবার লিখে ইজ ইকুয়াল টু কে লিখছি না, যদি এটা ইজ ইকুয়াল টু কে ধরি তাহলে আমরা সেখান থেকে পাবো, সেখান থেকে পাবো x ইজ ইকুয়াল টু, দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে x ইজ ইকুয়াল টু পাবো 2, জাস্ট 2, y ইজ ইকুয়াল টু পাবো 4 প্লাস 3k, z ইজ ইকুয়াল টু পাবো 6 প্লাস 5k। ঠিক আছে, তাহলে প্রথম সমীকরণের ক্ষেত্রে আমরা x y z এমন পাবো, দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে আমরা x y z এমন পাবো। অর্থাৎ এগুলো কি বলতো, প্রথম সমীকরণে অর্থাৎ যে ফার্স্ট যে ইকুয়েশনটা আছে সেটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, সেই স্ট্রেট লাইনের উপর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এমন x, y, z। আর এইটা কি বলতো, এটা হচ্ছে সেকেন্ড স্ট্রেট লাইন, এই যে ইকুয়েশনটা আছে সেকেন্ড স্ট্রেট লাইন ইকুয়েশন, সেই স্ট্রেট লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট, যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এমন x, y, z, x y z এর মানটা আমরা এখানে বার করেছি। ঠিক আছে, এরপরে আমরা সেকেন্ড যে স্টেপ করব, এখানে ছেদ বিন্দু বার করতে গেলে, ছেদ করেছি কিনা সেটা আমরা যাচাই করতে গেলে বা ছেদ বিন্দু বার করতে গেলে, ছেদ যদি করে থাকে আমরা যাচাই করার পর যদি আমরা বুঝতে পারি যে ছেদ করেছে, তাহলে ছেদ বিন্দু স্থানাঙ্ক আমরা পাবো। তাহলে ছেদ করেছে কিনা সেটা আমাদেরকে বার করতে গেলে আমাদের যে স্টেপ ফলো করতে হবে সেটা হচ্ছে, দেখো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে যদি ইন্টারসেক্ট করে তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টটা কি, কমন পয়েন্ট, ইন্টারসেক্টিং পয়েন্টটা কমন পয়েন্ট, সেই পয়েন্টটা কি ফার্স্ট স্ট্রেট লাইনের উপরেও আছে, সেকেন্ড স্ট্রেট লাইনের উপরেও আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে -1 প্লাস 3t ইজ ইকুয়াল টু, আবার -3 প্লাস 5t ইজ ইকুয়াল টু 4 প্লাস 3k, আবার -5 প্লাস 7t ইজ ইকুয়াল টু 6 প্লাস 5k। ঠিক আছে, অর্থাৎ এখানকার x y z আর সেকেন্ড স্ট্রেট লাইনে x y z এই দুটো কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে যদি ইন্টারসেক্ট করে। তাহলে আমরা ইকুয়াল আমরা করে নিই। তাহলে আমরা যদি ফার্স্ট ক্ষেত্রে আমরা যদি x এর মান এখান থেকে, ফার্স্ট স্ট্রেট লাইনে x এর মান আর সেকেন্ড স্ট্রেট লাইনে x এর মান, দুটো পয়েন্ট আলাদা আলাদা পয়েন্ট আমরা এখানে ভাবছি, কিন্তু ইন্টারসেক্ট করলে অ্যাকচুয়ালি একই পয়েন্ট হবে, তাই আমরা ইকুয়াল করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে ফার্স্ট স্ট্রেট লাইনের x এর মান আর সেকেন্ড স্ট্রেট লাইনের যে x এর মান, সেই দুটো যদি আমরা ইকুয়াল করে দিই, অর্থাৎ -1 প্লাস 3t ইজ ইকুয়াল টু যদি আমরা 2 করে দিই, তাহলে সেখান থেকে আমরা কি পাবো, t এর মানটা পাবো, t এর মানটা পাবো 1, t এর মানটা কি পাবো, 1 পাবো। ঠিক আছে, তাহলে t এর মান যদি 1 পেয়ে যায়, আর একটা কি পাবো আমরা এখান থেকে -3 প্লাস 5t ইজ ইকুয়াল টু 4 প্লাস 3k। তাহলে এই দুটো যদি আমি ইকুয়াল করে দিই, y গুলো যদি ইকুয়াল করে দিই, y এর মানগুলো যদি আমরা ইকুয়াল করে দিই দুটো স্ট্রেট লাইনের ক্ষেত্রে, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো -3 প্লাস 5t ইজ ইকুয়াল টু 4 প্লাস 3k। এখান থেকে আমরা কি বলতে পারবো, এখান থেকে আমরা বলতে পারবো t এর মান যদি আমি 1 বসিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে 2 ইজ ইকুয়াল টু 4 প্লাস 3k, তাহলে 3k ইজ ইকুয়াল টু -2, তাহলে k ইজ ইকুয়াল টু -2/3, k ইজ ইকুয়াল টু -2/3, এটা আমরা বলতে পারবো। আরেকবার আমরা চেক করে নিই, 2 -2, k ইজ ইকুয়াল টু -2/3। ঠিক আছে, k এর মানটা যদি 1 বসাও এখানে, তাহলে k এর মানটা হবে -2/3। এইবারে t এর মান আর k এর মান যেটা পেলে, সেই মানটা নিয়ে তোমরা z এর যে দুটো মান আমরা পেয়েছি দুটো স্ট্রেট লাইনের ক্ষেত্রে, সেখানে t আর k এর মানটা বসিয়ে দেখবে যে স্যাটিসফাই করছে কিনা। z এর মান আমরা ইকুয়াল করে আমরা দেখবো k এর মান আর k এর মান বসিয়ে যে স্যাটিসফাই করছে কিনা। যদি স্যাটিসফাই করে, যদি স্যাটিসফাই করে যায়, তাহলে আমরা বলতে পারবো যে তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, অর্থাৎ ইন্টারসেক্ট তারা করেছে। আর যদি স্যাটিসফাই না করে, তাহলে আমরা বলতে পারবো যে তারা ইন্টারসেক্ট করেনি। ঠিক আছে, বুঝা গেল? তাহলে এখানে আমরা এখানে এটা চেক করবো -5 প্লাস 70 আর 6 প্লাস 5k। তাহলে এখানে আমরা চেক করি -5 প্লাস 70 ইজ ইকুয়াল টু 6 প্লাস 5k। তাহলে -5 প্লাস 70 এটা কত হয়ে যাবে, k এর জায়গায় 1 বসালে এটা 2 হয়ে যাবে, আর 6 প্লাস 5k, 6 প্লাস 5k, 5k এর জায়গায় আমরা কি বসাবো, k এর জায়গায় -2/3 বসাবো। তাহলে -2/3 বসালে কি হয়ে যাবে, 6 -10/3, এটা হয়ে যাবে 6
মাইনাস 10/3, 8/3 হচ্ছিল। কোথাও একটা ভুল হয়েছে আমাদের। ওয়েট, কোথায় আমরা ভুল করলাম এখানে একটু দেখে নাও, একটু দেখাতে এবং দেখাও যে সরলরেখাগুলো পরস্পরকে ছেদ করে অর্থাৎ স্যাটিসফাই করবে। কোথায় একটু ভুল হয়েছে আমাদের দেখে নিই আমরা। -1 + 3t = -3 + 5t, সরি -3 + 5t -5 + 7t। সরি, এখানে যে ভুলটা করেছিলাম আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এখান থেকে এই যে x = 2 লিখেছি, এটা x = 2 অ্যাকচুয়ালি হবে না, এর নিচে কিছু নেই মানে 1 আছে। আমি এর নিচে কিছু নেই মানে 0 ধরে নিয়েছিলাম। এটা মারাত্মক একটা ভুল, মানে জাস্ট সিলি মিস্টেক, সিলি মিস্টেকও বলা যায়। আমরা এটা না খেয়াল করে x = 2 লিখে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি কি হবে, x = 2 + k। ঠিক আছে, x = 2 + k। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করব, -1 + 3t = 2 + k। আর এখান থেকে আমরা বলতে পারবো -1 + 3t = 2 + k। আর কি সমান করতে পারবো, যদি ইন্টারসেক্টিং পয়েন্ট যদি থাকে, ছেদ করে, তাহলে এখানকার দুটো সমীকরণের ক্ষেত্রে x এর মান ইকুয়াল, y এর মান ইকুয়াল হবে, z এর মান ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে আমরা x এর মান ইকুয়াল করলাম। এবার y এর মান, এখানকার y এর মান ইকুয়াল করে দিই। দুটো সমীকরণের ক্ষেত্রে y এর মান, এটা কি আছে -3 আছে। এটাকে যদি আমরা এইভাবে লিখি, এটা কি হবে 3t - k = 3। এটা একটা ইকুয়েশন হবে। আর y এর মান ইকুয়াল করলে কি হবে, -3 + 5t = 4 + 3k। 4 + 3k, এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি হবে, এটা আমরা লিখতে পারবো 5t - 3k = 7। এবার এখান থেকে এই দুটো সমীকরণ থেকে আমরা t আর k এর মানটা বার করবো। এই দুটো সমীকরণ থেকে আমরা t আর k এর মানটা বার করবো। তাহলে t আর k এর মানটা কি হবে, দুটো সমীকরণ যদি আমরা সলভ করি তাহলে t আর k এর মানটা কি হবে তোমরা বলো। t আর k এর মানটা হবে 4k = কি হবে, 4k = হবে -6। তাহলে k = হবে -3/2। k = হবে -3/2। আর t কত হবে, k যদি -3/2 হয় তাহলে 3/2 হয়ে যাচ্ছে। ওদিকে 3/2, t - 3/2 কত হয়ে যাবে, 3/2। তাহলে t = 1/2। ওই দুটো সমীকরণ সলভ করলে আমরা পাবো এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ সলভ করলে আমরা পাবো k = -3/2, t = 1/2। যদি আমরা খুব ভুল না হই তাহলে এটাই আমরা পাবো। ঠিক আছে, আমরা আরেকবার দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা এবার আমরা এখানে আমরা চেক করব z এর মান আমরা ইকুয়াল করব দুটো সমীকরণের ক্ষেত্রে। z এর মান যদি আমরা ইকুয়াল করি তাহলে আমরা চেক করব যে এই ক্ষেত্রে স্যাটিসফাই করছে কিনা এই ইকুয়েশনটা। t এর মান আর k এর মান 1/2 আর -3/2 বসিয়ে, তাহলে t এর মান কত পেয়েছি আমরা 1/2। তাহলে t এর মান 1/2 পেলে এটা কত হবে, -7 + 7/2 = 6 + 5 × -3/2। 5 × -3/2 মানে -15/2। 5 × -3/2 মানে -15/2। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, t/2 -10 + 7 অর্থাৎ -3/2। এটা -3/2 আর এটা হয়ে যাচ্ছে -3/2। তাহলে স্যাটিসফাই করে গেল ফাইনালি। তাহলে t এর মান 1/2 আর k এর মান -3/2 এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে এর মানটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো যে স্ট্রেট লাইন দুটো পরস্পরকে ইন্টারসেক্ট করেছে। ঠিক আছে, যেহেতু যে t আর k এর মান আমরা প্রথম দুটো সমীকরণ থেকে বার করেছি, এখান থেকে সেই মানটা নিয়ে আমরা যেটা মান ইকুয়াল করেছি সেখানে t আর k এর মান বসে আমরা দেখতে পাচ্ছি যে স্যাটিসফাই করে যাচ্ছে। সেটা আমরা দেখতে পাচ্ছি যে স্যাটিসফাই করছে। তাহলে আমরা বলতে পারবো যে সরলরেখা দুটি পরস্পরকে ইন্টারসেক্ট করেছে। ঠিক আছে, আর ছেদবিন্দুর স্থানাঙ্ক কি হবে, ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে এটা। এই যে যেকোনো একটা জায়গায় এখানে t এর মান k এর মান উভয়ের মান আমরা পেয়েছি, যেকোনো একটা জায়গায় তুমি এখানে t এর মান বসাতে পারো বা এখানে k এর মান বসাতে পারো। ঠিক আছে, বসালে যে আমরা x এর মান y এর মান z এর মান যেটা পাবো সেটা হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্ক। বোঝা গেল, এখানে ছেদবিন্দুর স্থানাঙ্ক কি হবে, ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে -1 + 3t। এটা কত হয়ে যাবে, এর মান 1/2 হয়েছে,
টি এর মান যদি 1/2 হয় তাহলে -1 + 3/2, -1 + 3/2 মানে হচ্ছে 1/2, 1/2, -1 + 3/2 মানে হচ্ছে 1/2, -3 + 5t তাহলে -3 + 5/2, -3 + 5/2 কত হবে? -1/2, -3 + 5/2, -1/2, আর -5 + 7/2, t এর মান 1/2 তাহলে 7/2, -5 + 7/2 তাহলে কত হবে? -3/2, -5 + 7/2, -3/2, তাহলে এটা হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্ক। তুমি এখানে t এর মানটা -3/2 বসিয়ে দেখো, এটাই আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্ক। ছেদবিন্দু যদি ছেদ করে, অ্যাকচুয়ালি ইন্টারসেক্ট করে, তাহলে সেটা ফিক্সড পয়েন্ট লাই অন বোথ স্ট্রেট লাইনস। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো পয়েন্টে কোঅর্ডিনেট এমন পাচ্ছি প্রথম স্ট্রেট লাইনের উপরে, আর সেকেন্ড স্ট্রেট লাইনের উপরে যে কোনো পয়েন্টে কোঅর্ডিনেট এমন পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে অবশ্যই দুটো স্ট্রেট লাইনেরই এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান কি হবে? ইকুয়াল হবে। তার জন্য আমরা কি করব? এক্স এর মান ওয়াই এর মান ইকুয়াল করব। ইকুয়াল করে আমরা টি আর কে যদি দুটো কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে টি আর কে এর মান পাবো। টি আর কে এর মানটা আমরা জেড এর মান ইকুয়াল করে সেই সমীকরণে যদি আমরা টি আর কে এর মানটা বসিয়ে দিই, তাহলে যদি স্যাটিসফাই করে, যদি সিদ্ধ করে, তাহলে আমরা বলতে পারবো যে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করেছে। আর টি আর কে এর মান থেকে আমরা টি আর কে এর মান, যে কোনো এক টি এর মান এখানে, টি এর মান এখানে বসিয়ে আমরা ছেদবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবো। আর যদি সিদ্ধ না করে, জেড এর মান ইকুয়াল করে যদি টি আর কে এর মান বসিয়ে সেখানে যদি সিদ্ধ না করে, তাহলে আমরা বলতে পারবো যে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই। স্ট্রেট লাইন ইন 3D থেকে আমি তোমাদের সামনে বেশ কিছু অঙ্ক করালাম। প্রথমে কিছু কনসেপ্ট দিলাম এবং অঙ্কের মাঝে আমি তোমাদেরকে কিছু কনসেপ্ট প্রোভাইড করেছি। অঙ্কগুলো কীভাবে করতে হবে না হবে, স্টেপগুলো আমি তোমাদের সামনে ফরওয়ার্ড করেছি, ডিসকাশন করেছি। তো তোমরা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা, ক্লাসটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো ভিডিওতে, এবং তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। নেক্সট তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আর সবাই খুব ভালো থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ক্লাসে।